১৯৮৩ সাল মিশরের একটি হাসপাতালে ৩ মাসের একটি শিশুকে নিয়ে আসা হলো। শিশুটি তখন মৃত্যুর দ্বারপ্রান্তে। মারাত্মক ডায়রিয়া আর ডিহাইড্রেশনে শিশুটির জীবন যেন হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছে। ডাক্তাররা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরে একটা অলৌকিক ঘটনা ঘটল। নার্সরা শিশুটিকে চামচ দিয়ে এক ধরনের জাদুর জল খাওয়াতে শুরু করলেন, আর তারপরই শিশুটি শক্তি ফিরে পেল। আগ্রহ ভরে চুমুক দিতে লাগল। দুপুরের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এই জীবন বাঁচানো অমৃত কোনো জটিল ওষুধ ছিল না, এটা ছিল ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস। চিনি, লবণ আর জলের একটা সহজ কিন্তু নির্ভুল মিশ্রণ। আর এই আবিষ্কারের পেছনে ছিলেন একজন ভারতীয়, সর্বোপরি বাঙালি শিশু চিকিৎসক ডক্টর দিলীপ মহলানবিশ। একজন নীরব নায়ক, যার নাম খুব কম মানুষই জানেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে তার এই আবিষ্কার আজ পর্যন্ত প্রায় ৭ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। ৭ কোটি! একবার ভাবুন কত বিশাল এই সংখ্যা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের শোনাব একজন সাহসী ডাক্তারের গল্প, একটি ভয়ঙ্কর সংকটের গল্প, আর একটি সহজ সমাধানের গল্প যা পাল্টে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। ১৯৭১ সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে। তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম গণহত্যা চলছে, আর এই নৃশংসতা থেকে বাঁচতে ১ কোটিরও বেশি মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, ১ কোটি মানুষের এই ঢল সামলানো ভারত সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠছিল। ডক্টর দিলীপ মহলানবিশ তখন কাজ করছেন পশ্চিমবঙ্গের বনগাঁ শরণার্থী শিবিরে। এই শরণার্থী শিবির এক বিশাল অস্থায়ী বসতি। এখানে বর্ষা এলো, তখন পরিস্থিতি হয়ে উঠল আরও ভয়াবহ। মুষলধারে বৃষ্টি, লক্ষ লক্ষ মানুষ জমাট হয়ে আছে ছোট্ট একটা এলাকায়। কোনো স্যানিটেশন নেই, পরিষ্কার জল নেই। শুধু বনগাঁ শিবিরেই জনসংখ্যা পৌঁছে গেল ৩.৫ লক্ষ। কাদায় ভরা মাঠ, চারদিকে মানুষের মল ও মূত্র, বর্ষার জল সব মিশিয়ে দিচ্ছে। এক ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হলো। রোগ জীবাণুর জন্য একটা পারফেক্ট কন্ডিশন তৈরি হলো। এই পরিস্থিতিতে একটা প্রাচীন ঘাতক রোগের আবির্ভাব হলো, আর সেটা ছিল কলেরা। কলেরা নামটা শুনলেই শিউরে উঠতে হয়। এটা একটা প্রাচীন এবং ভয়ঙ্কর রোগ। কলেরার ব্যাকটেরিয়া সরাসরি কোনো অঙ্গে আক্রমণ করে না, কিন্তু এর পদ্ধতি আরও নৃশংস। এটা শরীর থেকে সব তরল বের করে দেয়। মারাত্মক ডায়রিয়া আর সাথে বমি। দিনে ২০ লিটার পর্যন্ত জল শরীর থেকে বেরিয়ে যেতে পারে। কয়েক ঘন্টার মধ্যে একজন সুস্থ মানুষের শরীর এতটাই জলশূন্য হয়ে যায় যে তার রক্ত ঘন হয়ে যায়। হৃৎপিণ্ড সেই ঘন রক্ত আর পাম্প করতেও পারে না। তারপর মৃত্যু, দ্রুত এবং যন্ত্রণাদায়ক মৃত্যু। ১৯৭১ সালে শুধু বনগাঁতে নয়, বিশ্বজুড়ে ৭ম কলেরা মহামারী ছড়িয়ে পড়েছিল। ৪০টি দেশ আক্রান্ত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটও ফুরিয়ে যাচ্ছিল। আফ্রিকা থেকে WHO-কে পাঠানো একটা টেলিগ্রাম ছিল এরকম: আমি দেখছি শিশুরা তাদের বাবা মায়ের কলেরার মলে সাঁতার কাটছে। কল্পনা করুন কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি। বনগাঁ শিবিরে ডক্টর মহলানবিশ এবং তার ছোট টিম একটা অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হলেন। প্রতিদিন প্রায় ৬,০০০ নতুন কলেরা রোগী আসছে, আর তাদের হাসপাতাল মাত্র ২টো ছোট বাড়ি। মেঝেতে শুয়ে আছে গুরুতর অসুস্থ রোগী, নিজেদের বমি আর মলের মধ্যেই পড়ে আছে তারা। কলেরায় মৃত্যুর হার ছিল ভয়াবহ। প্রায় ৩০% রোগীই মারা যাচ্ছিল, মানে প্রতি ১০ জনে ৩ জন। তখনকার স্ট্যান্ডার্ড চিকিৎসা ছিল ইন্ট্রাভেনাস স্যালাইন বা আইভি স্যালাইন, যাকে বলা হয় সরাসরি শিরায় স্যালাইন দেওয়া। কিন্তু সেই চিকিৎসা দেওয়ার জন্য দরকার প্রশিক্ষিত ডাক্তার, নার্স, জীবাণুমুক্ত যন্ত্রপাতি, পরিষ্কার জায়গা, প্রচুর পরিমাণ আইভি স্যালাইন। কিন্তু বনগাঁতে ওসব কিছুই ছিল না। ছিল মাত্র কয়েকজন প্রশিক্ষিত স্টাফ, অপরিচ্ছন্ন, ভিড়ের জায়গা, আর স্যালাইনের ভয়াবহ ঘাটতি। এই পরিস্থিতিতে প্রচলিত চিকিৎসা পদ্ধতি মেনে চললে হাজার হাজার মানুষের মৃত্যু নিশ্চিত। ডক্টর মহলানবিশকে এমন একটা সিদ্ধান্ত নিতে হলো যা হয় সবাইকে বাঁচাবে, নয়তো তাঁর ডাক্তারির ক্যারিয়ার শেষ করে দেবে। মেডিকেল টিমের পিঠ তখন দেয়ালে ঠেকে গিয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে ডক্টর মহলানবিশ একটা সাহসী এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন যে তিনি আইভি স্যালাইনের বদলে
মুখে খাওয়ানো রিহাইড্রেশন সলিউশন প্রধান চিকিৎসা হিসেবে ব্যবহার করবেন। বলছিলাম যে মানুষ বাচ্চাদের মুখে খাইয়ে এত বড় আকারে এত খারাপ পরিস্থিতিতে এই পদ্ধতি আগে কখনো চেষ্টা করা হয়নি, আর তাই চিকিৎসক সমাজ ছিল অত্যন্ত সন্দিহান। তার এই সিদ্ধান্তের ভিত্তি ছিল একটা সহজ কিন্তু চমৎকার বৈজ্ঞানিক নীতির ওপর। গুরুতর ডায়রিয়ার সময় আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন সোডিয়াম এবং জল শোষণ করতে পারে না, কিন্তু শুধুমাত্র যদি গ্লুকোজ বা চিনি থাকে তাহলে চিনি সোডিয়াম আর জলকে রক্তে টেনে নিতে সাহায্য করে। এই নীতিকে ব্যবহার করে তার টিম একটা সহজ ফর্মুলা তৈরি করল। 1971 সালে ডক্টর মহলানবিশের তৈরি ফর্মুলা ছিল এরকম: প্রতি লিটার জলে 22 গ্রাম গ্লুকোজ, 3.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, আর 2.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট মানে বেকিং সোডা। পটাশিয়াম ছিল আরেকটা জরুরি খনিজ, কিন্তু এটা ছিল দুর্লভ। তাই বুদ্ধি করে শিশুদের আলাদাভাবে ডাবের জল দেওয়া হতো, কারণ ডাবের জলে প্রাকৃতিকভাবেই প্রচুর পটাশিয়াম থাকে। কিন্তু চ্যালেঞ্জ ছিল তাৎক্ষণিক। চিকিৎসা কর্তৃপক্ষ সতর্ক করলেন এর বিরুদ্ধে। তার ওপরে রোগীরা অনিচ্ছুক ছিল এই নোনতা সলিউশন পান করতে। তারা চাইছিল সঠিক ইনজেকশন। ডক্টর মহলানবিশ তার সুনাম ঝুঁকিতে ফেলেছিলেন। তিনি ভালো করেই জানতেন যে তিনি যদি ব্যর্থ হন তাহলে তিনি ফৌজদারি মামলার সম্মুখীন হতে পারেন। হাজার হাজার মানুষের ভাগ্য তখন নির্ভর করছিল এই সহজ অপ্রমাণিত পদ্ধতি কাজ করবে কিনা তার ওপরে। 8 সপ্তাহের এই হস্তক্ষেপের ফলাফল ছিল কারো সবচেয়ে বড় স্বপ্নেরও বাইরে। এখানে বুঝতে হবে যে পরিস্থিতি তখন এতটাই ভয়ানক ছিল যে প্রায় অর্ধেক রোগী মারা যেত কোনো চিকিৎসা করার আগেই। কিন্তু যাদের ওআরএস দিয়ে চিকিৎসা করা গেল তাদের ক্ষেত্রে এই সহজ সমাধান কাজ করল অবিশ্বাস্য কার্যকরভাবে। ডক্টর মহলানবিশ এবং তার টিম সফলভাবে 3700 কলেরা রোগীর চিকিৎসা করলেন এই মুখে খাওয়ানো ওআরএস সলিউশন দিয়ে। যারা ওআরএস পেয়েছিলেন তাদের মৃত্যুর হারও নাটকীয়ভাবে কমে গেল। 30% থেকে মাত্র 3.5% নেমে এলো। এইভাবে দেখা গেল যে 30-35% ডেথ যেখানে আছে সেটা আমরা কমাতে কমাতে 4% এনে দিলাম। ওআরএস আবিষ্কার এত যুগান্তকারী হওয়ার কারণ হল যে চিকিৎসাবিদ নয়, এমন সাধারণ মানুষও এই চিকিৎসা করতে পারে, এমনকি রোগীদের নিজেদের পরিবারের সদস্যরাও। এটা ছিল একটা বৈপ্লবিক আবিষ্কার। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাকটেরিয়াল ডিজিজ ইউনিটের প্রধান ডক্টর ধীমান বড়ুয়া যখন শরণার্থী শিবির পরিদর্শনে এলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি কি দেখছেন। যারা মরে যাওয়ার কথা ছিল তারা হেঁটে বেড়াচ্ছে, যে শিশুরা পরিসংখ্যানে মৃত সংখ্যা হয়ে যাওয়ার কথা ছিল তারা কাদায় খেলছে। বনগাঁয়ের এই সাফল্য ছিল অনস্বীকার্য, কিন্তু বৈশ্বিক চিকিৎসা সমাজ থেকে এর স্বীকৃতি পাওয়ার লড়াই সবে শুরু হয়েছিল। শিবিরে এত নাটকীয় প্রমাণ পাওয়ার পরেও অনেক বৈজ্ঞানিক জার্নাল প্রথমে ডক্টর মহলানবিশের গবেষণাপত্র প্রকাশ করতেই অস্বীকার করল। কারণ ডক্টর মহলানবিশের চিকিৎসা পদ্ধতিটা ছিল খুবই র্যাডিক্যাল। লবণ আর চিনির একটা সাধারণ প্যাকেট যা পরিবারের সদস্যরাই খাওয়াতে পারে, সেটা আইভি থেরাপির থেকে ভালো কাজ করবে? অনেকের কাছে এটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল। আরও 7 বছর লেগেছিল ওআরএস মূলধারার বিশ্বব্যাপী স্বীকৃত চিকিৎসা হতে। 1978 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ অবশেষে ওআরএসকে গ্রহণ করল, আর এটাকে বানালো গ্লোবাল কন্ট্রোল অফ ডায়রিয়াল ডিজিজেস প্রোগ্রামের মূল ভিত্তি। বিখ্যাত চিকিৎসা জার্নাল দ্য ল্যান্সেট পরে একে বলেছিল সম্ভবত বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা অগ্রগতি। কিন্তু ডক্টর মহলানবিশের সবচেয়ে মহৎ এবং নিঃস্বার্থ কাজ ছিল তার সিদ্ধান্ত যে তিনি কখনো ওআরএস ফর্মুলা প্যাটেন্ট করবেন না। তিনি বিশ্বাস করতেন এই জ্ঞান সমস্ত মানবতার সম্পত্তি। এই একটা সিদ্ধান্তই 3টে বিশ্ব পরিবর্তনকারী প্রভাব ফেলেছিল। প্রথমত, সর্বজনীন প্রবেশাধিকার। প্যাটেন্ট সীমাবদ্ধতা ছাড়া যে কেউ যে কোনো জায়গায় ওআরএস উৎপাদন করতে পারত, বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে স্থানীয় হেলথ ক্লিনিক পর্যন্ত। দ্বিতীয়ত, অত্যন্ত কম খরচ। লাইসেন্স ফি না থাকায় দাম থেকে গেল প্রতি ডোজ মাত্র কয়েক পয়সা, যা বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে ছিল। তৃতীয়ত, দ্রুত সম্প্রসারণ। এই সিদ্ধান্ত উন্নয়নশীল দেশগুলোকে অনুমতি দিল,
প্যাটেন্টের আইনি এবং আর্থিক বাধা ছাড়াই অবিলম্বে স্থানীয় উৎপাদন শুরু করতে। তাঁর এই নিঃস্বার্থতা আর মানবিকতা তাঁকে শুধু একজন বিজ্ঞানী নয়, একজন মহান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডক্টর দিলীপ মহলানবিশের এই গল্প আমাদের শেখায় সাহস, নতুন চিন্তা আর মানুষের প্রতি ভালোবাসার শক্তি। তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার শুধু লক্ষ লক্ষ জীবন বাঁচানো নয়, বরং তিনি আমাদের দেখিয়ে গেছেন কিভাবে একজন মানুষ বাঁচতে পারে।